হাইকোর্টের জাজ বা যে কোনো কোর্টের জাজই বলুন এত করাপ্টেড হয়ে গেছে তার মানে ধরাছোঁয়ার বাইরে। এটা তো আমরা জানি। আজকে রিসেন্ট দেখুন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা, ওনার বাড়ি থেকে পুরো রুম ভর্তি টাকা, অ্যাটাচি সুটকেস, ট্যাঙ্ক ভর্তি না, আলমারি ভর্তি না, পুরো রুম ভর্তি টাকা পাওয়া গেছে। তাহলে একজন বিচারপতির বাড়ি থেকে যদি এত টাকা পাওয়া যায় তাহলে আপনি কি আশা করতে পারেন বা আপনার মনে কিসের সন্দেহ হতে পারে? হয়তো সেই বিচারপতি বিক্রি হয়ে গেছে, কোনো কেস, এমন কোনো কেস তিনি ফয়সালা শুনিয়েছেন টাকা নিয়ে, বা এমন কোনো কেস আসছে যে ফয়সালা শোনাতে হবে তাদের পক্ষে, সেই জন্য টাকা অগ্রিম সে অ্যাডভান্স নিয়ে নিয়েছে বা তার বাড়িতে পৌঁছে গেছে। এই যে বিচারপতির বাড়িতে এত টাকা পাহাড় পাওয়া গেছে, এর আগে কিন্তু এরকম কোনোদিন শোনা যায়নি। কিন্তু একদম রুম ভর্তি টাকা এরকম ভাবে ভারতবর্ষের কোনো বিচারপতি এখন পর্যন্ত ধরা পড়ছে বলে আমার তো মনে নেই। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা, উনি নাকি ছুটি কাটাচ্ছেন, ছুটিতে গেছেন, হঠাৎ করে ওনার বাড়িতে শর্ট সার্কিট করে হোক বা যে কোনো কারণেই হোক আগুন লেগে যায় এবং তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেয় এবং যেহেতু ভিভিআইপি সেই জন্য দমকল কর্মীরা পরিমরি অবস্থায় এসে সেখানে পৌঁছে যায় এবং আগুন নেভায় এবং প্রত্যেকটি পুরো বাংলোতে আগুন নেভাতে নেভাতে একটা রুমের দরজা ভাঙে। যখন দরজা ভাঙে তখন তারা হতবাক হয়ে যায়, পুরো রুম ভর্তি টাকা, সেখানে কোনো আসবাব ছিল না, কোনো খাট আলমারি বা ফার্নিচার ছিল না, শুধু টাকায় টাকা। এত টাকা সে দেখে তারা হতবাক হয়ে যায়, মাথায় চক্কর আসতে শুরু করে। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই দমকল কর্মী তার ডিপার্টমেন্টের যিনি সিনিয়র ওনাকে খবর দিয়ে জানান। ব্যাপারটা খুবই মজার। চিন্তা করুন, আপনার বাড়িতে যদি কোনো টাকা পয়সা বেরোয়, বেশি না 30 লাখ, 40 লাখ, 1 কোটি টাকা, সঙ্গে সঙ্গে ইডি সিবিআই চলে আসবে এবং টাকা গোনার মেশিন নিয়ে চলে আসবে এবং আপনাকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জেলেও ভরে দেবে। কিন্তু বিচারপতিরা এমনই, কারণ ভারতের বিচার ব্যবস্থা বা ভারতের সংবিধান, আইন যাই বলুন, সবেরই ছাড় আছে। একমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, ওনাদের বিচার কিন্তু কেউ করতে পারবেন না। ওনারা যতই দোষ করুক ওনারা কিন্তু ছাড়। আজকে যত কোর্টের বিচারপতি নিয়োগ হয় এটা কলেজিয়াম সিস্টেমে হয় এবং এই যে কলেজিয়াম সিস্টেম আর বলিউডের নেপোটিজম দুটি কিন্তু এক। বলিউডের নেপোটিজম, হিরোর ছেলে হিরো হচ্ছে, ভিলেনের ছেলে হিরো হচ্ছে বা ভিলেন হচ্ছে। এক কথায় যারা সিনেমা জগতে আছে তাদের সন্তানরাই সিনেমাতে চান্স পাবে। বাইরে থেকে যে সমস্ত ছেলে মেয়ে বলিউডে যায় তাদের যে কি হারে পাপড় বেলতে হয় একমাত্র তারাই জানে। খুব কম সংখ্যক ছেলে মেয়ে সেই বলিউডে চান্স পায়। ঠিক সেই রকমই ভারতের বিচার ব্যবস্থায় হাইকোর্টের বিচারপতি বলুন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলুন বা জেলা জজ বলুন, যাই বলুন, এগুলো সুপ্রিম কোর্টের কিছু গঠিত সদস্য বা এরকম বিচারপতি আছেন, ওনারাই ঠিক করেন কে কোন হাইকোর্টে বিচার ব্যবস্থা গ্রহণ করবে এবং সেইভাবে তারা নিয়োগ করে থাকে। তাহলে এখানে একটা বড় খেলা হতে পারে যে এমন কোনো বিচারপতি নেই যে তারা করাপ্টেড নয়। আজকে কোনো একটা ম্যাগাজিনে রিসার্চ করে দেখেছেন যে ভারতবর্ষের 52% বিচারপতি তারা এই যে তারিখ পিছিয়ে যায়, তারিখ পিছিয়ে দেয়, এই তারিখ পিছানোর জন্য তারা বিশাল বড় অঙ্কের টাকা নিয়ে থাকে। তাহলে চিন্তা করুন, আজকে 10 বছর ধরে যে ভাইপোর কেস চলছে, কয়লা কাণ্ড, গরু কাণ্ড, বালি পাথর, নানান ধরনের কেস চলছে, অথচ উনি তারিখ পেয়ে যাচ্ছেন, তারিখের পর তারিখ, ইলেকশনের পর ইলেকশন পেরিয়ে যাচ্ছে এবং আমেরিকা সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছে এবং তাকে পৃথিবী ঘোরার জন্য সুপ্রিম কোর্টের জাজরা, হাইকোর্টের জাজেরা তাকে ছাড় দিয়ে রেখেছে এই তারিখ দিয়ে। তাহলে এই তারিখের পিছনে বিশাল অঙ্কের একটা লেনদেন হয় এবং সেই অঙ্কের লেনদেন বা সেই টাকা ইনকাম আমার মনে হয় যেন ওই কলেজিয়ামে যত বিচারপতি আছে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয় এবং সুপ্রিম কোর্টের জাজ পর্যন্ত সেই সঙ্গে যুক্ত আছে। আজকে দেখুন এই টাকার পাহাড় যদি কারো বাড়ি থেকে কোনো শিল্পপতি, কোনো নেতা, মন্ত্রী থেকে শুরু করে পুলিশ অফিসার যারই বাড়িতে পাওয়া যেত, সঙ্গে সঙ্গে ইডি সিবিআই ছাপা দিতে শুরু করে দিত এবং টাকা গোনার মেশিন
সেখানে পৌঁছে যেত এবং মিডিয়া সেখানে ভিড় করত। আজকে কিন্তু সেখানে না মিডিয়ার ভিড় কভারেজ করতে পারছে ভালো করে, না টাকা গোনার মেশিন ঢুকতে দেখেছে, না ইডি সিবিআই সেখানে গিয়েছে। তার কারণ হচ্ছে ওই বিচারপতিদের বিচার একমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতি করবেন, এবং উনি করেছেন। আহা, কত সুন্দর বিচার! যেন ধরুন আপনার 3-4টে ব্যাংকের এটিএম আছে, কোনো একটা এটিএম বন্ধ করে দিল, বাকি আপনার দেখালো যে আপনার অমুক ব্যাংকে, যে ব্যাংকে হয়তো লেনদেন বেশি হয়েছে বা কোনো এরকম ঘোটালা হয়েছে, সেই ব্যাংকের এটিএম বন্ধ করে দিল, বাকি তো 3টে ব্যাংকের এটিএম আপনার খোলা। সেরকমই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি শাস্তি শোনালেন সঙ্গে সঙ্গে জনতাকে, না ওনাকে ট্রান্সফার করে দিলেন। তার মানে ট্রান্সফার করে দিলেন, জব একই, প্রধান বিচারপতি পদেই থাকবেন। আবার এখানে ঘুষ নিচ্ছিলেন, এখানে ঘুষ নেওয়াটা বন্ধ করে ওই এলাহাবাদ কোর্টে যেখানে পাঠিয়েছেন সেখানে ঘুষ নেবেন। তাহলে ঘুষ নেওয়ার ওর কিন্তু বন্ধ হবে না। কোনো বিচার যে পেতে এত দেরি হয় কেন, তার কারণ এই যে আরজি কর কাণ্ডের যে মামলা, এত দুর্নীতি, এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি এসেছিলেন লাফিয়ে নিজের হাতে কেসটা নেবার জন্য। আজকে দেখুন প্রধান বিচারপতিরা এমন এমন মন্তব্য করছে যা আশাতীত, আমরা কোনোদিন আশা করতে পারিনি যে প্রধান বিচারপতি এরকম ন্যাক্কারজনক মন্তব্য করে থাকে। আজকে কিন্তু সারা ভারতবর্ষে কোনো না কোনো হাইকোর্টে দেখুন বিচারপতিরা এরকম নোংরাম মন্তব্য করে থাকছে। তাহলে বিচারপতি আজকে তাদের কাছে সাধারণ মানুষ বিচার চাওয়ার আশায় যায়, কিন্তু উল্টে তারা অপমানিত হয়ে বাড়ি ফিরে আসে। আজকে ভারতের জনতা কিন্তু সত্যি দিশাহীন হয়ে গেছে। ভারতের জনতা কোথায় যাবে, কার কাছে যাবে, আজকে কিন্তু তারা মানে হতাশ হয়ে পড়ছে। তোমাকে মেরে ফেলেছে, তার বাবা মা কোর্টের দরজা গিয়ে গিয়ে আমার মনে হয় তাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তাদের মেয়ের সেই সুবিচার তারা পাবে না। যেরকম এরকম যদি দুর্নীতিগ্রস্ত বিচারপতিরা বসে, তাহলে কোনোদিনই আশা করা যায় না যে সঠিক মূল্যায়ন হবে বা সঠিক বিচার হবে। আজকে দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে ঝুলছে। আজকে ডিএ মামলা বলুন, আরজি কর মামলা বলুন, কয়লাকাণ্ড বলুন, বালি খাদান বলুন, আজকে বকটুয়ের মতন কাণ্ড যে হত্যা লীলা হয়েছে, সমস্ত কিছু পশ্চিমবঙ্গের যত বিচার হচ্ছে বা যত দুর্নীতি হচ্ছে, সমস্ত কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট টোটালি কিন্তু পড়ে আছে, পেন্ডিং হয়ে পড়ে আছে, একটা পর্যন্ত ফয়সলা হয়নি। অথচ লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, কর্পোরেশন সমস্ত ভোট কিন্তু পেরিয়ে যাচ্ছে। তারা আবার বহাল তবিয়তে নতুন নতুন ফন্দি ফিকির করে তারা কিন্তু লুণ্ঠন চালিয়ে যাচ্ছে। তাহলে ভারতের বিচার ব্যবস্থাও যদি এরকমই হয় বা বিচারপতি এরকম করাপ্টেড হয়, তাহলে মানুষ আজকে যাবে কোথায়? তাহলে এমন একদিন আসবে সেই বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলুন, ভেঙে গুঁড়িয়ে দেবে। সেদিনকে কিন্তু পালাবার পথ পাবে না। তখন মানুষ হাতে অস্ত্র তুলে নেবে, জনসাধারণ কিন্তু হাতে অস্ত্র তুলে নেবে। ক্ষমতা যা, সমস্ত কিছুই তার, এটাই কিন্তু বোঝাচ্ছে। তাহলে বিচার ব্যবস্থা, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আইন, এগুলো প্রত্যেকটি মানুষের সঙ্গে সমানভাবে ব্যবহার করবে যতই বলুক, আলটিমেট কিন্তু তা কিন্তু করছে না। গরিব মানুষ তো বিচার পাই না, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এরাও পায় না। আজকে বিচার ব্যবস্থাও বিকৃত হয়ে গেছে, মাথা বিকৃত হয়ে গেছে, বিচারপতিরাও বিকৃত। তারা জানে আমি 2 বছরের জন্য আছি, 3 বছরের জন্য আছি, তাহলে এই 3 বছরে যদি কিছু টাকা না ইনকাম করলাম, তাহলে আমার বিচারপতির পদে বসে থাকা বৃথা। তাহলে এইরকম ভাবে যদি বিচার ব্যবস্থা চলে, ভারতের বিচারপতিরা এভাবে যদি থাকে, তাহলে কোনোদিনই ভারত মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর দুর্নীতি কোনোদিনই দমবে না। যতই প্রধানমন্ত্রী বলুক ভ্রষ্টাচার মুক্ত ভারত, যতই প্রধানমন্ত্রী বলুক কংগ্রেস মুক্ত ভারত, যতই প্রধানমন্ত্রী বলুক যে দেশে অনুপ্রবেশকারী আমি দূরে সরিয়ে রেখে দেবো, কোনোদিন সম্ভব নয়। যেখানে ভ্রষ্টাচার আছে, যেখানে এই ধরনের বিচারপতি থাকবে, যেখানে পুলিশ অফিসার থাকবে ভ্রষ্টাচারী, যেখানে নেতা মন্ত্রীরা থাকবে, সেখানে সেই দেশ কোনোদিনই সুরক্ষিত থাকতে পারে না। আজকে সেই দেশে যতই লাফালাফি করো, ওই ভোট নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু অনুপ্রবেশকারী বন্ধ হবে না, ভ্রষ্টাচারও বন্ধ হবে না। সাধারণ মানুষের নাভিশ্বাস যেমন উঠছে, এর থেকে আরো বেশি উঠতেই থাকবে। অতএব প্রধানমন্ত্রীর এটা মুখের কথা, ভোট মার্কেটিং করা, ভোট বৈতরণী পেরোনো,
তিনি যতই করুন, তিনি অযোধ্যা মন্দির করে দিয়েছেন, সাধুবাদ। তিনি 370 হাঁটিয়ে দিয়েছেন, সাধুবাদ। কিন্তু ভ্রষ্টাচার মুক্ত এখনো পর্যন্ত করতে পারেননি। যেদিন ভারতের বিচার ব্যবস্থাকে, আইনি ব্যবস্থাকে ভ্রষ্টাচার মুক্ত করতে পারবেন, সেদিন উনি হবেন ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। আমি কিন্তু সেটাই জানি। অতএব আজকে এটা প্রত্যেক মানুষের আওয়াজ তোলা দরকার আছে। আজকে কোনো ইডি, সিবিআই, পুলিশ কিন্তু ওই বিচারপতির এগেনস্টে না কেস করতে পারবে, না কেস নিতে পারবে, না ওনাকে অ্যারেস্ট করতে পারবে। সুপ্রিম কোর্টের জাজরা কি ধরনের কত সাধু বা কত ওদের মধ্যে সাধুতা, সেটা আজকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আজকে বোম্বের কোন পুলিশ কমিশনার সে মুকেশ আম্বানিকে ধমকি দেয় 200 কোটি 300 কোটি টাকা ফিরতি চাওয়ার জন্য। তাহলে সে ঘুষ নিচ্ছে। পুলিশ অফিসার, আপনি যে কোনো কাজের জন্য আপনি থানা যান, সেখানে ঘুষ না দিলে আপনার কোনো কাজ হবে না। আজকে আবাস যোজনার বাড়ি পাচ্ছেন কোনো গরিব মানুষ, সেখানেও প্রধানকে ঘুষ দিতে হচ্ছে, পার্টি কর্মীদেরকে ঘুষ দিতে হচ্ছে। তাহলে ঘুষই যদি হয় সর্বত্র, বা ভ্রষ্টাচারী যদি থাকে, তাহলে সেই দেশ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না, সেই সমাজ কোনোদিন উন্নতি করতে পারবে না। সেই ঘুণ ধরে একদিন শেষ হয়ে যাবে। আর সেই দিন ওই হাফিজ সঈদের মতন বা জামাত গোষ্ঠী বলুন বা মুসলিম গোষ্ঠী যত আছে এরকম বহিরাগত, তারা কিন্তু আক্রমণ করবে এবং তারাই এই দেশটাকে পুনর্দখল করবে। কোনো হিন্দু নেতা বা কোনো হিন্দু সম্প্রদায়ের পক্ষে এই দেশ বাঁচানো সম্ভব নয়। এর প্রতিবাদ হওয়া দরকার আছে। এবং যে আইন সুপ্রিম কোর্ট করে রেখেছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি ছাড়া বা কলেজিয়াম ছাড়া বিচারপতি নিয়োগ করা যাবে না, এই আইন নিষিদ্ধ করা হোক এবং এই আইন সংশোধন করে কোনো বড় ধরনের আইন নিয়ে আসা হোক, যা বিচারপতি যত বড়ই বিচারপতি হোক তার এগেনস্টেও যেন পুলিশ পুলিশ আইনসঙ্গতভাবে তাকে অ্যারেস্ট করতে পারে বা তার বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়া যেন চলতে থাকে। আজকে সেই বিচারপতিকে জনসমক্ষে এসে তাকে বয়ান দেওয়া উচিত যে তার বাড়িতে এত টাকা এলো কি করে, কে দিয়েছে, বা কেউ যদি ফাঁসিও থাকে সেটাও ওনার বলা উচিত। আজ উনি বাইরে চলে গেছেন আর ঘর ভর্তি টাকা, এটা কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। এখানে বোঝা যাচ্ছে যে ভারতের বিচার ব্যবস্থা কোন দিকে গেছে বা কোন দিকে যাচ্ছে। আজকে আমরা সাধারণ মানুষ কার কাছে আর যাব? আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। সেখানে বিচার চাইতে যাওয়া মানে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দাও, তাও কিন্তু তার সুরাহা পাবে না। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই এটা শেয়ার করবেন। নমস্কার।